সকালে উঠে আমি মনে, মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আমাদের আজকের যে প্রবন্ধ 'আমার পথ' সেটা শুরু হইছে। 'আমার পথ' লিখছেন কাজী নজরুল ইসলাম এবং তার এই যে প্রবন্ধটা, এটা গল্প না একটা প্রবন্ধ, সেটা আমরা আজকে পড়ব। তো এটার উৎস গ্রন্থ হচ্ছে 'রুদ্রমঙ্গল', সাহিত্যের রূপ এটা একটা প্রবন্ধ। বিষয়বস্তু মানব মুক্তির লক্ষ্যে আমিত্বের শক্তিকে জাগ্রত করার প্রত্যয়। তো মানব মুক্তি কি? যে আমরা এই গল্পটা লেখা হয়েছে কবে? গল্পটা লেখা হয়েছে ব্রিটিশ পিরিয়ডে। যখন ভারতবর্ষ বা বর্তমান বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান সবাই কার আন্ডারে ছিল? ভারতের সরি এটার ব্রিটিশদের আন্ডারে ছিল। ব্রিটিশদের আন্ডারে থাকা অবস্থায় কিভাবে আমরা আমিত্বকে বা ব্যক্তি মর্যাদাকে জাগ্রত করার মাধ্যমে স্বাধীন হইতে পারি বা স্বাধীনতা লাভ করতে পারি, সেটা অন্যের গোলামি হোক বা নিজের অন্তরের মধ্যে গোলামি হোক, তার থেকে সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হইছে। মূল বাণী হচ্ছে কি? সত্যকে ধারণ করা, ব্যক্তি সত্তার জাগরণ। প্রাবন্ধিক 'আমার পথ' বলতে বুঝিয়েছেন সত্যের পথ। 'আমার পথ' প্রবন্ধের মূল বিষয় আত্মসত্য অর্জন। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হলো এটা, প্রথমত সংস্কার চেতনার ভিতরে এটা আছে এবং প্রতিবাদী মনস্ক। সংস্কার চেতনা কি? আপনি কাজী নজরুল ইসলামের বেশিরভাগ যে প্রবন্ধগুলো আছে, দেখবেন তার মধ্যে সমাজের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হইছে। যে সমাজের এই সমস্যাগুলো আছে এবং এগুলো সংস্কার করা প্রয়োজন। এবং প্রতিবাদী মনস্ক। নজরুলকে কোন কবি বলা হয়? কি ধরনের কবি বলা হয় বলেন তো? জাতীয় কবি তো আছে। সাথে, সাথে তাকে বলা হয় বিদ্রোহী কবি। কেন বলা হয়? কারণ তার কবিতার মধ্যে, তার প্রবন্ধের মধ্যে সেটা হোক রুদ্রমঙ্গল, রাজবন্দী জবানবন্দি, বিদ্রোহী বা আরকি চল, চল যাই হোক না কেন সবগুলোর মধ্যেই কিন্তু একটা প্রতিবাদিতা বা একটা বিদ্রোহ কিন্তু প্রকাশ পাইছে। আবার যদি তাও দেখেন, যদি আমি সংস্কারের কথা চিন্তা করি, আমরা 'মানুষ' কবিতা পড়ছেন? 'মানুষ সাম্যবাদী'? পড়ছি না আমরা? এইগুলাও কিন্তু একটা সংস্কারের কথা বলতেছে। আমাদের যে আজকের বিষয়বস্তু প্রবন্ধ রুদ্রমঙ্গল কাব্যের কোনটা? এই যে 'আমার পথ' এইটা একই সাথে সংস্কারের প্রত্যয় নিয়ে আসছে এবং অন্যদিকে এইটা কিন্তু একই সাথে প্রতিবাদী মনস্ক। 'আমার পথ' প্রবন্ধে কি, কি ফুটে উঠছে? প্রথমত দেশপ্রেম, সত্যের স্বরূপ, আত্মনির্ভরতা। 'আমার পথ' প্রবন্ধে লেখকের অন্যতম উদ্দেশ্য কি? হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি দিয়ে ফাঁকিটা দেখিয়ে দিয়ে তার ভিতরে যে গলদটা আছে বা আমরা যে আলাদা হয়ে যাচ্ছি দিন, দিন এটাকে দূর করে দেওয়া। দেখেন ওই সময়টা কিন্তু এটা আরো প্রবল ছিল। ঘন, ঘন দাঙ্গা হচ্ছে, মারামারি হচ্ছে, হানাহানি হচ্ছে। কেন? আমরা প্রায় ১,০০০ বছর ধরে ব্রিটিশরা আসার ১,০০০ বছর তার বেশি সময় ধরে কিন্তু আমরা একই বাংলায়, একই ভারতবর্ষে কিন্তু একসাথে হইছি। কোনদিন শুনছেন যে ভারতে ব্রিটিশরা আসার আগে হিন্দু মুসলমানরা দাঙ্গা করতেছে? আরে বাবা দাঙ্গা শব্দটা আসছে তোর ইসের মাধ্যমে, ব্রিটিশরা আসার মাধ্যমে। ওরা নতুন একটা শব্দ আবিষ্কার করছে রায়ট বা দাঙ্গা। নতুন আইন তৈরি করছে। কেন? কারণ এটা তৈরিই করছে ওরা। ওরা একটা রুল আনছিল। একটা বিশেষ ডক্ট্রিন নিয়ে আসছিল। সেটাকে বলে ডিভাইড অ্যান্ড রুল। যে ২ জনকে ভাগ করে দাও, প্রমাণ করে দাও যে ওরা হচ্ছে ২ টা আলাদা জাতি এবং ২ টা জাতি কোনদিন একসাথে থাকতে পারে না। ওরা মারামারি করুক, কাটাকাটি করুক, আমরা এই বাড়িতে আমাদের আখের গোছাই। বিদেশীরা কিন্তু এই যে উপমহাদেশে কোনদিন স্থায়ীভাবে থাকতে আসে নাই। অনেক জায়গায় দেখবেন যে বলে যে ভারতবর্ষও তো ব্রিটিশ দ্বারা শাসন করছে, আবার আমেরিকাও করছে, কানাডাও করছে, তারপরে কি আছে অস্ট্রেলিয়াও করছে। এই দেশগুলা বড়লোক, উন্নত দেশ, সবথেকে বড় লোক বর্তমানে এরা। তাহলে ভারতবর্ষ কেন উন্নত না? কথা হচ্ছে ব্রিটিশরা ওই সমস্ত দেশে গিয়েছে স্থায়ীভাবে থাকার জন্য। ব্রিটিশরা ওইসব দেশে কি করতে গেছে? স্থায়ীভাবে থাকার জন্য। এবং সেই উদ্দেশ্যে তারা কি করছে? ওই দেশের জনগণকে তারা নিধন করছে, তারপরে নিজেরা বসতি স্থাপন করছে। ব্রিটিশদের কিন্তু এরকম কোনো ইচ্ছা এদেশ নিয়ে ছিল না। তারা যে এখানে স্থায়ীভাবে থাকবে এমন কোনো ইচ্ছা ছিল না। তাদের মূল লক্ষ্য ছিল কি? এই দেশ থেকে অর্থ নিবো আর আমাদের দেশ কি করব? উন্নত করব। এই দেশ থেকে টাকা নিছে, ওই দেশে যে অক্সফোর্ড বানাইছে। এই দেশ থেকে টাকা নিছে, ওই দেশে হার্ভার্ডে টাকা ঢালছে। এদেশ থেকে টাকা নিছে, লন্ডন সমৃদ্ধ করছে। শেষ কথা। কিন্তু ওদেশের টাকা কিন্তু ওদেশেই ছিল। কারণ ওখানেও কিন্তু ব্রিটিশরা আছে। ব্রিটিশরাই কিন্তু ওখানে আছে। এই যে আমেরিকার মানুষ সাদা দেখেন, ফর্সা দেখেন। এরা কি মনে হয় আমেরিকার মানুষ? আমেরিকার স্থায়ী জনগণ হচ্ছে কি এরা? নেটিভ আমেরিকানরা। অস্ট্রেলিয়ায়? না। হ্যাঁ, মানে আমাদের থেকেও একটু সরি রেসিজম করা যাবে না।
খুব বেশি পার্থক্য না আমাদের থেকে। ঠিক আছে? আমাদের থেকে আরো একটু লাল রঙের। রেড ইন্ডিয়ান বলা হয় ওদেরকে। এরপরে মাওরি জাতির নাম শুনছেন? মাওরি? না। মাওরি হচ্ছে নিউজিল্যান্ডের আদিবাসী। নিউজিল্যান্ডের ৯০% জনগণ ছিল আগে মাওরি। এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের মাধ্যমে তারা এখন ৬% ও নাই। নাকি একটু বেশি আছে। ওরকম কিছু একটা আছে। তো বাদবাকি সাদা চামড়া কারা? ইউরোপিয়ানরা। ঠিক আছে? তারা হচ্ছে এখন কারা? মানবতার বা মানবতার ফেরিওয়ালা, হ্যাঁ। মাদার অফ হিউম্যানিটি। আবার ফেরত আসি আমরা পড়ায় আমি। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আমি সত্তার মহত্ব ও শক্তির কথা বলেছেন। এ প্রবন্ধে তিনি এমন এক আমির প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ। সত্যের পথের প্রসঙ্গে প্রাবন্ধিক পরিচয়ে বলেছেন আমার কর্ণধার আমি। আমার কর্ণধার আমি এটা বলছেন কি সত্যের পরিচয় বা নিজের পরিচয় প্রসঙ্গে নিজে হচ্ছে কি সত্য। সেই সত্যকে তিনি বলতেছেন কি আমার কর্ণধার আমি। প্রাবন্ধিক প্রত্যেক মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যপ্ত করতে চেয়েছেন। একই সঙ্গে মানুষকে আরেক মানুষের সাথে মিলে আমরা হয়ে উঠতে চেয়েছেন। তো আপনিও যখন আপনি সত্তা বা নিজের কর্ণধার আপনি, আমার কর্ণধার আমি। আমরা দুজনে কি হইতে পারি? আমরা হইতে পারি এবং দেশের জন্য কাজ করতে পারি। কবির প্রত্যাশা এইটা। রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে। কিসের মাধ্যমে? রুদ্র তেজের মাধ্যমে। রুদ্র মানে কি? রুদ্র মানে কি? রুদ্র মানে সূর্য। সূর্যের তেজের মাধ্যমে কি করবেন? মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে এই আমি সত্তা। কে সাহায্য করে? আমি সত্তা সাহায্য করে। প্রত্যেক ব্যক্তি তার আমি সত্তাকে লালন করবে। প্রত্যেক ব্যক্তি। আমি সত্তা পরিচালিত হবে ব্যক্তির সত্য দ্বারা। নিজেকে চিনলে এটা ইম্পোর্টেন্ট লাইন। নিজেকে চিনলে নিজের সত্যকে চেনা ও বোঝা যায়। আর এতে নিজের মনে একটা কি আসে? জোর আসে বা শক্তি আসে। এই শক্তির কারণে ভয়ের কাছে নত শিকার পথ চিরতরে বন্ধ হয়ে যায়। তাহলে এই সত্যকে নিজের কর্ণধার বলে জানলে, নিজের সত্যকে চেনা বুঝলে কি আসে মনের মধ্যে? একটা ডোন্ট কেয়ার ভাব আসে। লেখক এখানে সত্যের পথ অনুসরণকারী এক আমির আহ্বান প্রত্যাশা করেছেন। আমার পথ প্রবন্ধে আমি ভাবনা, আমি ভাবনা কি করে? বিন্দুতে উৎসার জায়গায় সিন্ধুর। সিন্ধু কি? সিন্ধু হচ্ছে একটা নদীর নাম। এখানে নদীর নাম বলা হইছে। তো এই সিন্ধু নদীটা বর্তমানে কোন দেশে আছে? ভালো করে বলেন। পাকিস্তানে আছে। তাহলে সিন্ধু সভ্যতার সিন্ধু নদী কোথায় আছে এখন? পাকিস্তানে আছে। সিন্ধু সভ্যতার সবথেকে বড় শহরের নাম কি? মহেঞ্জোদারো, তাই না? সবথেকে বড় মহেঞ্জোদারো, তারপরে হরপ্পা আছে। এখানে হুম, সিন্ধু হচ্ছে একটা প্রদেশই আছে, সিন্ধু প্রদেশ পাকিস্তানে। লেখক সিন্ধু প্রদেশটাও কিন্তু বেশ অবহেলিত। সিন্ধু আর বেলুচিস্তান এরা বেশ অবহেলিত। মানে যখন ভারত পাকিস্তান সরি আমাদেরকে পাকিস্তানে পার্ট ছিলাম, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। তখন আমাদের যেরকম অবহেলা করা হতো, বেলুচিস্তান এবং সিন্ধুতে ঠিক সেরকমই অবহেলা করা হতো। এখনো করা হয়। ওরা কিন্তু অনেকদিন ধরে স্বাধীনতা দাবি করতেছে, বিশেষ করে বেলুচিস্তান। জানেন এগুলা? কিন্তু আমাদের অবস্থা ভালো না। ভাই। লেখক এখানে পূর্ণ আমির সীমায় ব্যক্ত করেছেন এবং এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। তাহলে লেখক কি হতে চান? লেখক আমরা হইতে চান। আমি বললাম আমাদের দেশের অবস্থা ভালো না আমাদেরও। এর পিছনে কারণ কারা জানেন? আওয়ামী লীগের তো কারণ অবশ্যই আছে। কারণ আমাদের সবার। আমরা কালকে আলোচনা করতেছিলাম কি নিয়ে? IELTS নিয়ে যে IELTS যদি ৭.৫ এর বেশি হয় তাহলে আমাদের দেশকে আর ভালো লাগে না আমাদের। তাই না? দেশের যে ব্রিলিয়ান্ট মাইন্ড গুলো চলে যায় এরকম, সবচেয়ে ভালো যে মস্তিষ্কগুলা, এগুলো যদি চলে যায় তাহলে দেশের উন্নতি হবে কিভাবে? আর তারা যে থাকবে, থাকার ব্যবস্থা তো করা হচ্ছে না। তাই না? কোথায় থাকবে তারা? তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে? হচ্ছে না। দোষ তো সবার।
এটাই ঠিক। না, না একটা একটা ছিল আন্দোলন যখন চরমে তখন একটা আওয়ামী লীগ একটা আনছিল। আম বিকল্পকে একটা স্লোগান আনছিল ওরা মনে হয়, বিকল্পকে। তো তখন বাইরের দেশে অনেক বাংলাদেশে যারা ছিল তারা অনেকে বলছিল যে, "আমি অমুক, আমার পেশাগত যোগ্যতা এই, আমি দেশের জন্য যাবতীয় সবকিছু করতে প্রস্তুত। দেশ স্বাধীন হলে ডাক দিয়েন। আমি আছি।" তাদের কি আনা হইছে? কেউ আসে নাই। কাউকে জোর করা হয় নাই। দেশ গঠনে আমাদের দেশের যে ইঞ্জিনিয়ার গুলো আছে ওয়ার্ল্ড ক্লাস। বিশ্বাস করেন আর না করেন। আমাদের দেশের ডাক্তার যারা আছে বাইরে ওয়ার্ল্ড ক্লাস। আপনার স্যার এ.এফ রহমানের নাম শুনছেন? উনি হচ্ছে নামকরা একজন, উনার নাম কি ভুলে গেছি। এফ.কে রহমান না কি যেন নাম। উনি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন। বাংলাদেশী। থাকে আমেরিকায়। যাই হোক, আমাদের দেশের মাইন্ড গুলা বেস্ট হয়। কারণ আমরা ইউজ করি না বাংলাদেশে। বাইরে যেয়ে ইউজ করি তো। এরপর আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের সঙ্গে তুলনা করেছেন কর্ণধার, পথপ্রদর্শক এবং কান্ডারি। লেখকের কর্ণধার বা আমির কর্ণধার, আমি নিজের কর্ণধার নিজে, নিজে নিজের পথপ্রদর্শক এবং নিজে নিজের কান্ডারি। নিজেকে চেনা বলতে লেখক কি বুঝাইছেন? প্রথমত নিজের সত্যকে চেনা, নিজের আমিত্বকে চেনা। এরপর আমার পথ প্রবন্ধে নজরুলের আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়, সত্য প্রকাশের আহ্বান জাগায়। লেখক নিজের সত্যকে নিজের কর্ণধার মনে করেন মনের শক্তির জন্য, স্পষ্টভাষী হওয়ার জন্য এবং আত্মনির্ভরতা অর্জনের জন্য। এই ৩ টা কারণে লেখক নিজের কর্ণধারকে নিজেই বলেছেন। আত্মাকে চেনা, সহজ স্বীকারোক্তি। আত্মাকে চেনা বা নিজেকে চেনার সহজ স্বীকারোক্তি হচ্ছে প্রথমত নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু বলে মানা, আপনার সত্যকে পথপ্রদর্শক কান্ডারি বলে জানা। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করা দম্ভের মধ্যে প্রকাশ পায়, আত্ম অহংকার এবং স্বাবলম্বন। এরপর সত্যকে লেখক কি বলছেন? প্রথমত পথপ্রদর্শক, গুরু এবং কান্ডারি। যাত্রা শুরুর আগে লেখক সালাম ও নমস্কার জানিয়েছেন কাকে? নিজের সত্যকে। সে পথ আর কোন পথই আমার বিপথ নয়। এখানে সে পথ বলতে বোঝানো হয়েছে সত্যের পথ। পথ নির্দেশক সত্য অভিনয়কে মানতে পারেন কিন্তু সহ্য করতে পারেন না। অন্যায় সহ্য করতে পারেন না। অভিনয়কে তিনি মানতে পারেন। কিন্তু কি মানতে পারেন না? তিনি অন্যায়কে মেনে নিতে পারেন না। এখন এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে পরনির্ভরতা তৈরি হয় কিভাবে? নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি হয়? অনির্ভরতা আসে। আপনি ছোট্ট একটা জিনিস চিন্তা করেন। আপনি রান্না করে খাইতে পারেন না। ঠিক আছে? আপনার নিজের উপর বিশ্বাস নাই যে আপনি রান্না করতে পারবেন। তাহলে আপনার কি অন্যের রান্না খাইতে হবে? তাহলে আপনি কি স্বনির্ভর হইলেন? হইলেন না। লেখক বিশ্বাস করেন মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে আর ধর্মবিরোধও মিটে যাবে। কেন? আচ্ছা পৃথিবীর কোন ধর্ম কি আপনাকে এই শিক্ষা দিবে যে তুমি যাও আরেকটা মানুষকে বিনা কারণে বিনা কোনো অপরাধে তাকে মেরে ফেলো। বা তুমি তোমার যে উপকার করছে তার ক্ষতি করো। এমন কি কোন ধর্ম বলবে? প্রত্যেক ধর্ম কিন্তু আন্ডারলাইং একটা ফিলোসফিতে চলতেছে। সেটা কি? তোমরা জীবে সেবা করো বা পরোপকার করো। এই যে পরোপকার বা মনুষ্যত্ববোধ এটা যখন জাগ্রত হবে সবার মধ্যে সবাই যখন বুঝবেন না, আমার ধর্ম তো একই কথা বলতেছে। আমার ধর্ম তো বলতেছে না ওর সাথে মারামারি করো গিয়ে। বলতেছে না। তাহলে আমরা কেন মারামারি করতেছি? এটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা কি করব? তখন আমরা এই যে আমাদের বিরোধটা, ধর্মের মধ্যে যে বিরোধটা, বিভিন্ন ধর্মের মধ্যে ওইটা কিন্তু শেষ হয়ে যাবে। লেখকের মতে নিজেকে চেনা, নিজের সত্যই কর্ণধার বলে মনে করা, নিজের শক্তির উপর বিশ্বাস করা হচ্ছে কি? স্বাবলম্বন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ লাইন, সত্যকে পাওয়া যায় কিভাবে? ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়। মানে ভুল করবেন তারপরে আপনি কি সত্যকে পাবেন। কিভাবে? আপনি যখন ভুল করবেন, আপনি সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারলেই আপনি
বা ভুল স্বীকার করে নিলেই আপনি কি করবেন? সত্যকে চিনবেন। লেখকের মতে সত্যের দম্ভ যার মধ্যে আছে তাদের পক্ষেই অসাধ্য সাধন করা সম্ভব। ভুলের মধ্য দিয়ে আপনি সত্যকে কিভাবে চিনবেন? প্রথমত ভুল স্বীকার করে নিবেন এবং আত্মসচেতন হবেন। এরপর নজরুলের মতে পরাবলম্বন আমাদের কি করে তুলেছে? আমাদের নিষ্ক্রিয় এবং দাস করে তুলেছে। আমার পথ প্রবন্ধে পরাবলম্বনকে সবচেয়ে বড় দাসত্ব বলার কারণ এতে ব্যক্তি নিজের শক্তি সম্পর্কে আস্থাহীন হয়ে পড়ে। অতিরিক্ত বিনয় দেখাতে গিয়ে মানুষ ছোট করে ফেলে যে কারণে নিজেকে ছোট করে ফেলে মানুষ। কারণ বিনয় দেখাতে গিয়ে অনেক সময় সত্যকে অস্বীকার করা হয়। যার প্রতি বিনয় দেখানো হচ্ছে তার ত্রুটিকে আড়াল করতে পারে। ক্ষমতা ও প্রভাবের কারণে বিনয় দেখানো হয়ে থাকতে পারে। যেমন মনে করেন আপনি আমার সাথে চাকরি করতেছেন। আমি আপ আপ আপনি আমার সিনিয়র। তো আমি কি করলাম? আপনি আমাকে কোন কিছু বললেন, আমি জানি ওটা ভুল। আমি এরকম বললাম, "না স্যার আপনি যখন বলছেন ঠিকই বলছেন। ভাইয়া যখন বলছে ঠিকই যখন বলতেছে। ইংলিশে যখন বলতেছে ঠিকই বলতেছে।" এরকম যখন বলবো, আমি বিনয় দেখাচ্ছি। বিনয় দেখানো তো ভালো, নাকি? কিন্তু ওই বিনয় দেখাতে গিয়ে আমি কি করতেছি? আমি কিন্তু নিজেকে ছোট করতেছি। আমার আমিকে, যে আমির মাধ্যমে এই প্রবন্ধটা শুরু হয়েছিল, ওইটাকে আমি অস্বীকার করে ফেলতেছি। যেহেতু ওইটাকে অস্বীকার করতেছি, আমার আমি সত্যকে কিন্তু আর কি করতেছি না? মূল্যায়ন করতেছি না বা সত্যকে অস্বীকার করতেছি। যেহেতু সত্যকে অস্বীকার করতেছি তার মানে বিনয়টা করা যাবে না। ওকে, এরপরে মিথ্যার ভয়কে জয় করতে প্রয়োজন নিজেকে চেনা, আগুনের সম্বর্ধনা প্রয়োজন মিথ্যাকে দূর করতে। যার ভিতরে মিথ্যা, যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। আর যার মনেই মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। তাহলে ভয় কে পায়? যার ভিতরে ভয়। আর যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় করে। সত্যের অগ্নিশিখাকে নিভিয়ে দেয় মিথ্যার জল। বাইরের ভয় প্রাবন্ধিককে আক্রমণ করতে পারে না, কারণ আপন সত্যকে চেনেন বলে কবি। এরপর মিথ্যার ভয়কে না থাকার কারণে। ডোন্ট কেয়ার ভাব বলতে বোঝায় নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস, সত্যে বলীয়ান হওয়া। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে বড় সরি নিজের সত্যকে বড় মনে করার দম্ভ সম্পর্কে গ্রহণযোগ্য হচ্ছে এতে শির উঁচু করে, বা এই দম্ভ শির উঁচু করে এবং মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। নজরুলের মতে নিজের সত্যকে বড় মনে করার দম্ভ মাথা উঁচু করে পুরুষ করে ডোন্ট কেয়ার ভাব আনে। এরপরে মহাত্মা গান্ধীর পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। জন্ম ১৮৬৯, মৃত্যু ১৯৪৮। ইনি হচ্ছে গিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা। ভারতের নাগরিকদের অধিকার আদায়ে তিনি প্রথমবারের মতো অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন মতামত প্রয়োগ করেন। তাকে হত্যা করেন কে? না, দেহরক্ষী মারছিল ইন্দিরা গান্ধীকে। কারো মনে নাই? এটাকে কে খুন করছিল? মহাত্মা গান্ধীকে খুন করছিল কে, মনে নাই তা? নিধুরাম গডসের নাম শুনছেন? ভাই যখন বলছেন ঠিকই বলছেন। নাকি? নিধুরাম গডসে। ওকে, ধ্রুপদি ভিডিও দেখেন। বেশ ভালো। ওকে, গান্ধীজি আছেন এইটা বলতে আমরা কি বুঝতেছিলাম? গান্ধীজি বোঝাচ্ছিলেন যে, "আমি তো আছি, তুমিও আছো। সবাই আছি আমরা। আমি আছি।" বা আমি আছি বলতে সেও আছে, আমিও থাকবো। কিন্তু আমরা বুঝলাম কি? না, গান্ধীজি আছেন। এটা আমাদের কি করে ফেলছে? এটা আমাদের নিষ্ক্রিয় করে ফেলছে, পরাবলম্বন করে ফেলছে। এরপর সারথি, অভিশাপের পথে সারথি মানে অন্যায়ের প্রতিবাদী। সমাজের নিয়ম পাল্টাতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হইতে হবে। এখন এই বাধা বিপত্তি যাতে সবকিছুই লেখকের কাছে আসে, বা মনে করেন আপনার সমাজে কোনো কিছু করা নিষেধ। মনে করেন চুল বড় করে হাঁটা নিষেধ সমাজে। আপনি চুল বড় করে যাচ্ছেন। তো ১ম যে কাজটা করবে তাকেই তো সবাই অভিশাপ বেশি দেবে, তাই না? আপনি সবার আগে সেই কাজটাই করলেন। তাহলে আপনি হবেন অভিশাপ রথের সারথি, বা সকল অভিশাপ আপনার উপর এসে পড়বে।
এই অভিশাপ রথের সারথি, এটা তাৎপর্য হচ্ছে সত্যের অনুরাগী, স্পষ্টভাষী এবং সমাজ পরিবর্তনকারী। ওই আগুনের সম্মার্জনা, ঘষে মেজে পরিষ্কার করা, আগুনের ঝান্ডা মানে হচ্ছে অগ্নি পতাকা। সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে কি পরাবলম্বন। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি কি তা দূর করতে প্রয়োজন কি আগুনের সম্মার্জনা। পরিহার করতে বলা হয়েছে এ প্রবন্ধে ভণ্ডামি, ভণ্ডামি পরিহার করতে বলা হইছে। লেখক ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। মানুষের সঙ্গে মানুষের প্রাণের মিলন ঘটে মানবধর্ম পালনে। কারো বাণীকে বেদবাক্য বলে মেনে নেওয়া যায় যদি তার সত্যতা প্রাণে সাড়া দেয়। যদি তার সত্যতা প্রাণে সাড়া দেয়। ওই গুরুত্বপূর্ণ লাইনগুলা এগুলো আপনারা একটু পড়ে নিয়েন সবগুলা। এগুলো তো আপনাদের পড়ানোর মতো বয়স নাই। প্রেরণ করার তো কিছু নাই এখানে। তুর্কি শব্দ কুর্নিশ, সংস্কৃত আছে কান্ডারি, হিন্দি শব্দ আছে ঝান্ডা, আরবি ইমারত, জেদ, গলদ আর মেকি, ফার্সি শব্দ আছে দুশমন, হিন্দু, মুসলমান এবং রেহাই। ওকে, তাহলে সবাই সরি প্রশ্ন আছে কারো কোনো? হ্যাঁ, যেকোনো ইউনিভার্সিটির জন্য আপনার লাইন বাই লাইন পড়তে হয়। হ্যাঁ, কম আসে কিন্তু তাই বলে কি পড়া লাগবে না একেবারে? লাইন বিশ্লেষণ করা। হুম, এমনিতেই শিখে যাবেন। আর আপনি 9-10 এর বইটা কি পড়তেছেন? 9-10 এর বইতে যা আছে আপনার অভিযাত্রীতেও তাই আছে। 9-10 এর বই পড়লে অভিযাত্রী আর পড়া লাগে না। ঠিক আছে? ও বিশ্লেষণ, বিশ্লেষণগুলো পড়তে পারেন। ভালো, পড়া ভালো এগুলা। বিশেষ করে কবিতার বিশ্লেষণগুলা, ওগুলা খুব বেশি দরকার। আমি তো পড়াবোই, কিন্তু কবিতার বিশ্লেষণগুলা পড়ানোর সময় নিজেরা একটু দেখে নিয়েন। অল্প, অল্প পড়েন। একবার পড়ে নিয়েন একটু। লাল সালের একটা মুভি আছে দেখে নিয়েন তাইলে। মুভিতে সবকিছু দেওয়া নাই। আমি মুভিটাও দেখছি, মুভিতে সবকিছু দেওয়া নাই। সমস্যা ওইখানে। অনেক কিছু এভয়েড করে গেছে। তাহলে চলবে, সমস্যা কি? আপনি তো সবকিছু জানেন তাইলে গুরুত্বপূর্ণ যা যা আছে। ওকে, তাহলে ভালো থাকেন। কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর বাংলা যে ক্লাসটা বাকি আছে, ওইটা আমরা পরশুদিন নিয়ে নিবো। আর আজকে যে পরীক্ষাটা মানে কালকে যে পরীক্ষাটা হবে ওইখানে আপনাদের ৪ দিনের যে পরীক্ষাটা, ওখানে আমি ৮২ টা বাদ দিয়ে দেব। ঠিক আছে?